আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে কাপড় চোপড় কেচে নিয়েছি যাতে পুরোটা শুকিয়ে যায়। আর এখনকার এমনিতেই যে রোদ, দুপুরে কাচলেও সেটা শুকিয়ে যায়। তবুও সকাল সকাল কাপড়টা কেচে নিয়েছি, যেহেতু শুক্রবারে অনেকটা ঝামেলার ব্যাপার থাকে। তো শুক্রবারে হচ্ছে অনেকটা ঝামেলা থাকে। তারপরও আজ মাংস নিয়ে আসবে একটু, তো সেগুলো পরিষ্কার করে গোছগাছ করে উঠাতে দেখা যাচ্ছে একটু সময় লাগতে পারে, যেহেতু মাসের বাজার ঢুকছে আজ কয়েকটা দিন ধরে। একবারে যে সবগুলো কিনেছি সেটা কিন্তু নয়, ওই হয়তো যখন সময় পাই তখন কেনাকাটা করা হয়। তো এখানে সাদা কাপড়গুলো আমি একটু নীল দিয়ে নিচ্ছি। নীল দিয়ে নেওয়ার ফলে যেটা হয় যে আয়রন, এমনিতেই আয়রন নাই আমাদের কলে, তারপরেও যতটুকু আর কি থাকে সেই জিনিসটাও বোঝা যায় না। আর দুইটা ড্রেস, যে সাদা ড্রেসে বারবার নীল দেওয়ার ফলে ড্রেসটা দেখতেও নতুনের মতো লাগে। তো এখানে পুরোটা যে সাদা যে ড্রেসগুলো ছিল আলাদা করে কেচে নিয়ে সেগুলোতে নীল দিয়ে নিয়েছি। পুরো হচ্ছে কাপড়গুলো এখন ছাদে নিয়ে যাব মেলতে। আজকে যত এক সপ্তাহের গামছা এবং আমার ওড়না, পাঞ্জাবি এগুলো সব সকাল সকাল নেড়ে দিলাম। পাঞ্জাবিগুলো দিয়েছি তার কারণ হচ্ছে একদম 12:30 বাজার আগে শুকিয়ে যাবে, গামছাগুলোও শুকিয়ে যাবে। ততক্ষণে দেখা যাচ্ছে এরা নামাজের যাওয়ার আগে এগুলো সব শুকিয়ে তো রেডি হয়ে যাবে, আর হচ্ছে আমার ঝামেলাটাও কম হবে। এদিকে আমার বোরকাটাও কেচে দিয়েছি, ওর আব্বুর অফিসে যাওয়ার ড্রেসগুলা যে বাঁধছিল। এক কথায় টুকটাক যে এক সপ্তাহের টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলো সব কেচে দিয়েছি। আর প্রত্যেকটা দিনই কিছু না কিছু কাচাকুচি তো থাকে, সেগুলো তো শেয়ার করা হয় না, কিন্তু প্রতি সপ্তাহে এভাবে অনেক জিনিস একসাথে একটু কেচে দিই। কেননা প্রত্যেকটা দিন তো সময় হয় না, আমি নিজেও সময় পাই না। আর তাছাড়া মেয়েটার যে এক্সাম চলছে ওর পিছনে একটু সময় দিতে হচ্ছে। তো মেয়েটার এক্সাম চলাকালীন হয়তো আমি একদিন ভিডিও দিব আর একদিন ভিডিও দিব না, এভাবে করে কন্টিনিউ করতে হবে। আবার যখন ওর এক্সাম শেষ হয়ে যাবে তখন আবার রেগুলার ভিডিও দিতে পারবো। তো উপর থেকে এসে রুমটা একটু মুছে নিচ্ছি, এবার তো রান্না করতে যাব। তো এর ভিতর কিন্তু আমি কাপড় চোপড় কেচে একটু গোছলও করে নিয়েছি, যেহেতু গরম পড়ছিল আর আমার জামা কাপড়টাও ভিজে গিয়েছিল। তো সে কারণে সমস্ত সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে দেখুন যে রুমটাও মুছে নিয়ে একদম ক্লিন করে নিলাম। আর শুক্রবার একদম সকালে উঠে যে বেড গোছানো, তারপরে ঘর ঝাড়ু দেয়, এটা করা হয় না আমার। তার কারণ হচ্ছে সকালের দিকে ঘুম থেকে সেভাবে কেউ ওঠে না, এত সকালেও আমি একটু উঠি। তবে আজকে একটু কাজের চাপ আছে, সে কারণে সবাই উঠে গেছে। যেহেতু মাংস আনতে যাবে আমার হাজব্যান্ড, পাশে গরু শেয়ারে নেওয়া হয়েছে। তো ওই অনেকজন মিলে টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে, সেখানে কষাই দিয়ে গরুটা জবাই করে ওখানে কাটাকুটো হচ্ছে। তো ওখানে গেছে আমার হাজব্যান্ড উঠে মাংস আনতে। তো এদিকে ভাবলাম যে বাসায় তো যেহেতু ওরা কেউ নেই, আমার ছেলেটা আছে শুধু, আর এই সুযোগে আমি একটু রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তাহলে যেটা হবে, ওরা আসার পরপরই ক্লিন থাকবে ঘর। আবার হয়তো এলোমেলো হবে, কিন্তু একটু হলেও তো গোছানো থাকবে। তো এদিকে আমি সব জিনিস মানে ফ্লোরটা একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে যে রান্নার জন্য তো মশলাপাতি এটা ওটা করতেই হচ্ছে।
মাংস নিয়ে চলে এসেছে, তো প্যাকেটটা দেখছি, আমি দেখে ভাবলাম এই ডালাটাই একবারে ঢেলে নিই। আর মাংসগুলো না আস্ত আস্ত রয়েছে, এখনও পিস করে কাটা হয়নি। মানে কসাইয়ের কাছ থেকে উনি ওনার পছন্দ অনুযায়ী মাংস নিয়ে চলে আসছে, পিস করব বাসায়। তো এখানে একটা পাত্রের মধ্যে তো ঢেলে নিলাম, ডালাটার ভিতর ঢেলে রাইস কুকারটার ভিতরে দিয়ে দিব। তো আমি এদিকে বাটা মশলার কাজ করছি, তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তুমি ওইদিকে রান্না করো, আর এক ভাগে তরকারিও রান্না করছি, আর এদিকে উনি মাংস কুটিয়ে দিচ্ছেন। মাংসটা হয়তো রান্না করব, খুব বেশি একটা করব না যেহেতু তরি তরকারি আছে। আর একটু শাকের মানে মাংসের পাশাপাশি না এক ভাগে তরকারি হলে বেশ ভালো হয়, আমার খেতে সুবিধা হয়। যতই হোক না কেন মনে হয় যে তরকারিতে ভাত না খেলে তৃপ্তি আসে না। তো এদিকে হাঁড়িতে মুরগির জন্য ভাত উঠিয়ে দিয়েছি, মানে চাল ধুয়ে দিয়েছি মুরগির খাবারের জন্য, যে মুরগি যাতে খেতে পারে, ওদেরও যেন ঝামেলা না হয়। তো আমার মুরগিগুলো যে কবে ডিম দিবে সেই আশায় আছি, দেখা যাক, আশায় থেকে যদি কখনো ডিম দেয়। তো এই দেখুন এখানে একদম চিনের মাংসগুলো আনা হচ্ছে, মানে হয়েছে, এগুলাই পিস পিস করে কেটে নিচ্ছি। মাংসের যে পিসগুলো করেছিলাম, তো সলিড মাংসগুলো আলাদা ছিল আর হাড়ের মাংসগুলো আলাদা ছিল, সেগুলো আমি আবার ডালায় হচ্ছে ফেলে তারপর ওগুলো দুই সাইড থেকে উঠিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে হাড় এবং মাংস সবগুলো একসাথে হয়ে যায়। নয়তো হাড়ের জায়গায় থাকবে আর সলিড মাংসগুলো এক জায়গায় থাকবে। তো এগুলো হচ্ছে আমি এখন এই মুহূর্তে ধুয়ে ফ্রিজে রাখবো না, না ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর মাংসটা এতটা সলিড, যেহেতু এক ফোঁটা পানি মারা নেই, আরও নিজেদের চোখের সামনে হচ্ছে জবাই করা মাংস, আরও টাটকা, আসলে ভীষণ ভালো লাগছিল দেখে। আর বাজার থেকে যে মাংসগুলো কেনে সেটা অনেকক্ষণ রেখে দিয়ে দেখবেন যে ওখান থেকে কিন্তু অনেকটা পানি ঝরে যায়। তো এখানে আমি হাফ কেজি করে রাখছি কয়েক প্যাকেট, আবার কয়েক প্যাকেট 1 কেজি করেও রেখে দিচ্ছি, মানে যখন যেমন পরিস্থিতি হবে সেই অনুযায়ী রান্না করতে পারবো। আমি সলিড মাংস খেতে পছন্দ করি না, একটু ছিনার হাড় খেতে খুব পছন্দ করি। তো আমার হাজব্যান্ড ওই ছিনার হাড়ই কিনে নিয়ে এসেছে যাতে আমি একটু মাংস খাই। আসলে সত্য বলতে ভাতের সাথে কিন্তু সেভাবে মাংস খেতে পারি না, ওই হয়তো 2 পিস কি অথবা এর বেশি হলেও 3 পিস, এর বেশি খেতে পারি না। তো এই কারণে উনি আছে এবার একটু সিনার মাংস কিনলো যাতে আমি একটু হলেও খাই, কেননা আমার জন্য গরুর মাংসই হোক অথবা যে কোনো মাংস, পাখির মাংস বলুন, যে কোনো মাছ মাংস আমার জন্য খাওয়া খুবই উপকারী। আর ডাক্তার তো আমাকে বলেই দিয়েছে প্রতি ওয়াক্তে 2 পিস করে মাছ খেতে, কিন্তু সেখানে আমি 1 পিসও পুরোপুরি খেয়ে উঠি না। তো ওই কারণে হয়তো সমস্যাটা হয়ে গেছে অথবা থেকে যাচ্ছে, কোনো রকমই সুস্থ হতে পারছি না। তো এই দেখুন এইদিকে পুঁই শাক দিয়ে কচুর মুখি দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে একটু রান্না করব। আর ওইদিকে মাংস তো থাকছেই, এই দুইটাই অ্যালার্জির, কিন্তু এদিকে কচু, তারপরে আবার পুঁই শাক, আবার এদিকে ইলিশ মাছ, তারপরে আবার হচ্ছে গরুর মাংস, এই যে কয়টা রান্না করা হচ্ছে সে সবগুলোই হচ্ছে অ্যালার্জি। তো কি আর করা, অ্যালার্জি হলেও একটু খেতে মন চাচ্ছে, তাই আর কি হচ্ছে সমস্ত সব কিছু মানে সমস্যা থাকা সত্ত্বেও এগুলো আমরা রান্না করছি। আমার
জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। ও অনেকক্ষণ ধরে বলছে আমার ডিম পোস্ট করে দেওয়া, একটু ডিম পোস্ট খাবো। তো ওর জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আমি সচরাচর ইলিশ মাছ ভেজে রান্না করি না, কিন্তু আজকে একটু ভেজে রান্না করলাম। আমি ইলিশ মাছটা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল চিড়ে দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর ওইটা একটু পানি হয়, পানিটা দিয়ে আমি রান্না করি। সেটার টেস্ট আমার কাছে অত্যন্ত সুন্দর আসে এবং এত ভালো লাগে যে ওটা আমার কাছে মানে মশলা বাদে ওইটাই খেতে মনে চায়। আর এইভাবে ভেজে রান্না করলে মনে হয় এটার স্বাদ গন্ধ সবই চলে গেল। তো এটা কিন্তু শুধুমাত্র ভালো লাগে যে খিচুড়ি ভাতের সাথে এরকম মচমচে ইলিশ ভাজা হবে, তাহলেই খেতে ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে যে গরম পড়েছে তাতে খিচুড়ি রান্না করার মতো পরিস্থিতি নাই। যদি আবার কখনো একটু বৃষ্টি দেখি তো অবশ্যই ইলিশ মাছ এবং খিচুড়িটা খাবো এই বছরে। আর আমাদের দেশে ইলিশ মাছের দাম অনেকটাই কমে গেছে, তো আলহামদুলিল্লাহ এবার অনেকেই কিনে খেতে পারছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলাও কিন্তু একটা সময় বড় একটা ইলিশ আনতে পারিনি। তার কারণ হচ্ছে যে এটার দাম অনেকটা। আর একটা ইলিশ মাছ কিনতে গেলেও কমসে কম আমাদের আগে থেকে ভাবতে হতো যে ইলিশ মাছটা আছে যে কিনবো সেটার টাকা নিয়ে একটু চিন্তায় থাকা লাগতো। তো এই দেখুন আমি পুঁই শাকের ভিতরে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার চুলায় দিয়ে দিলাম। আর ওইদিকে যে মাছটা আবার ভেজেছি ওটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, অথবা রুই মাছটা হচ্ছে তুলে রাখবো, আজকে এত কিছু রানবো না। তো পুজোর অনেক কালেকশন চলে এসেছে, তো আপনাদের সাথে সেইভাবে শেয়ার করা হচ্ছে না কোনো কিছুই। যত রকমের কালেকশন আসছে সেই কালেকশনগুলো কোনো কিছুই শেয়ার করতে পারছি না। তো ভাবলাম এই পার্সেলটা খুলে আপনাদের কাছে শেয়ার করি যে আমার কী কী পার্সেল আসছে। অথবা অনেক কিছু আছে, অনেক 3 পিস আছে, 1 পিস আছে, তারপর শাড়ি, এগুলো তো সব থাকছেই। তো এখানে অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর আছে শাড়ি, তারপর একটা ড্রেস আছে। তো দেখা যাক এটা খুলে যে কেমন লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো এই দেখুন প্রথমে আমি যে শাড়িটা বেরো করেছি এটা হচ্ছে চান্দেরি সিল্ক। আর এই যে পিসটা বেরো করেছি এটা একটা 3 পিস। তো এই 3 পিসটা আসলে অনলাইন থেকে জিনিস কিনলে প্রতারিতই হতে হয়। তো এটা আমার থেকে ভুক্তভোগী হয়তো আর কেউ হয়েছে কিনা জানি না, আমি অনেক টাকা লস করেছি। তবুও এই অনলাইন থেকেই আমি প্রোডাক্ট কেনা হয় বিজনেসের জন্য। আবার এইটাগুলো অনলাইনে অফলাইনে দুইটা আমি নিজেও সেল করি। তো এই যে 3 পিসটা ওনারা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই 3 পিসটার জন্য, কিন্তু এই 3 পিসটা আমাকে দিয়েছে দেখুন 2টা মাত্র কামিজের পিস দিয়েছে, পুরোটা 3 পিস দেয়নি। পুরোটা 3 পিসের কালেকশন না এটা। তো এটা হচ্ছে ওনাদের কে আমি যে রিপোর্ট করলাম যে আপনারা এটা করছেন, তা বলছে আপনি যদি রিটার্ন করতে চান তাহলে রিটার্ন করতে পারেন। তো আমি এখন নিলাম, এটা যদি আবার রিটার্ন করি তাহলে দেখা যাচ্ছে ওই পিসটার আবার রিটার্ন আমার কিছু টাকা দেওয়া লাগবে এক্সট্রা। তো ওনারা হচ্ছে ওই এক্সট্রা টাকাটাও আমার বাড়তি থাকবে, আর সেই দামে আমি জিনিসটা সেলও করতে পারবো কিনা সেটাও আমি সঠিক জানি না। তো রিটার্ন দিয়ে আবার পার্সেল আসবে কিনা সেটাও দুশ্চিন্তার একটা কারণ। তো সব কিছু ভেবে আমি আর পার্সেলটা রিটার্ন করলাম না, ভাবলাম থাক ওইটা 1 পিস হিসেবেই বিক্রি করে দিব। আর এই শাড়িটা এত মারাত্মক পছন্দ হয়েছে আমার, এটা হচ্ছে স্বর্ণকাতান শাড়ি। তো অর্গানজার উপরে যে স্বর্ণকাতান শাড়িটা আছে সেটা নতুন উঠেছে এবার পুজোর জন্য। তো এই শাড়িটাও আছে অর্ডার করেছিলাম, একজনের অর্ডার ছিল কাস্টমাইজ করা, তো সে কারণে এই শাড়িটা অর্ডার করা। তো শাড়িগুলো কেমন হয়েছে কেমন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3টা নিয়ে আসা হয়েছে শাড়ি, একটা হচ্ছে সিল্ক বাটিক, একটা হচ্ছে চান্দেরি সিল্ক, আর একটা হচ্ছে অর্গানজার স্বর্ণকাতান। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।